আমরা এখন দেখব কিভাবে বিভিন্ন ধরনের অবজেক্টগুলোকে অ্যালাইন এবং ডিস্ট্রিবিউট করা যেতে পারে। এখানে আমরা বেশ কিছু অবজেক্ট লক্ষ্য করতে পারছি। সেই অবজেক্টগুলোকে অ্যালাইন প্লেট থেকে অ্যালাইন করব। অ্যালাইন প্লেটটি যদি দেখা না যায় সেক্ষেত্রে উইন্ডো থেকে অ্যালাইন অথবা শিফট F7 চাপলেও এখানে অ্যালাইনের যেই প্যানেলটি আছে সেটি চলে আসবে। প্রথমেই রয়েছে অ্যালাইন অবজেক্টস, ডিস্ট্রিবিউট স্পেসিং ইত্যাদি। প্রত্যেকটি অবজেক্টকে সিলেক্ট করে অ্যালাইন করব। প্রথমেই এখানে যেই অ্যালাইনটি রয়েছে সেটি দিয়ে বোঝানো হচ্ছে এক পাশে অ্যালাইন হবে এবং সবগুলো একে বেস করে অ্যালাইন করবে। বাম দিকে সেন্টার পজিশন, ডান দিকে উপরের দিকে অ্যালাইন করবে, অর্থাৎ বেস করবে এই অবজেক্টটিকে এবং এটি সেন্টারে অ্যালাইন হবে উপরের দিকে এবং নিচে অ্যালাইন হবে হরিজন্টালি। এখন এখানে যে স্পেসিংগুলো আছে সেই স্পেসিংগুলো ডিস্ট্রিবিউট করতে পারি দুটি উপায়ে। একটি হচ্ছে হরিজন্টালি, আরেকটি হচ্ছে ভার্টিক্যালি। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ভার্টিক্যালি এবং এগুলো হচ্ছে হরিজন্টালি। ভার্টিক্যালি এর স্পেসিংগুলো অবজেক্টগুলো ডিস্ট্রিবিউট করা যাক। ওকে, একই ধরনের অবস্থা যদি এভাবে পেয়ে থাকি হরিজন্টালি, সেন্টারের জন্য এটা ব্যবহার করব, অথবা বিভিন্ন পরিমাপের অবজেক্ট থাকতে পারে হচ্ছে সেন্টার, এবং ভার্টিক্যালি যদি করে থাকি সেই ক্ষেত্রে সেন্টার পজিশন হবে। এবং ডিস্ট্রিবিউট করার জন্য যেমন এক্ষেত্রে স্পেসিংগুলো ডিস্ট্রিবিউট করব, যেহেতু এখানে ভার্টিক্যালি স্পেসিংয়ের জন্য অবজেক্টগুলো রয়েছে ভার্টিক্যালি করব, অর্থাৎ এখানে যে স্পেসটি রয়েছে তার সমপরিমাণ স্পেস এখানেও থাকবে। স্পেসিং মূলত দুই উপায়ে করতে পারি। একটা হচ্ছে স্ট্রোক ইউজ প্রিভিউ বাউন্স, অর্থাৎ স্ট্রোকের জন্য স্পেসিং হবে, এবং আরেকটি হচ্ছে অবজেক্টের জন্য। এখানে এই অবজেক্টটির স্ট্রোক আমরা বৃদ্ধি করি, সিলেক্ট করে। ওকে, এখানে যেই ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছি সেই একই পরিমাণ ফাঁকা জায়গা এখানেও রয়েছে। এর কারণ হচ্ছে ইউজ প্রিভিউ বাউন্স, এটি টিকমার্ক করা রয়েছে। আমরা যদি এর টিকমার্ক উঠিয়ে দেই তাহলে দেখা যাবে এর স্পেসটা কিছুটা এদিকে চলে আসছে, অর্থাৎ যে স্ট্রোককৃত অবজেক্টটি রয়েছে সেই স্ট্রোককৃত অবজেক্টটির দিকে চলে আসছে এবং এখানে যে ফাঁকা অংশটুকু রয়েছে সেই ফাঁকা অংশটুকু বৃদ্ধি পেয়েছে। এতে বোঝা যাচ্ছে স্ট্রোক অ্যালাইনের জন্য আমরা এই ইউজ প্রিভিউ বাউন্স অপশনটি ব্যবহার করতে পারি। এতে করে স্ট্রোকটিকে সে বাউন্ডারি হিসেবে ধরে নেবে অ্যালাইনের সময়। এখানে আমরা মান ব্যবহার করতে পারি। তো এখানে 1 ইঞ্চি করে যদি মান ব্যবহার করি সেক্ষেত্রে প্লেস চয়েস এ কি object by clicking on one of the selected objects with the selection tool or set the spacing value to auto ব্যবহার করতে পারি। তারপর এখানে রয়েছে আর্টবোর্ড এবং অ্যালাইন টু ক্রপ এরিয়া। আর্টবোর্ডটির সাথে সে অ্যালাইনমেন্টের কাজগুলো করে থাকবে কি ক্রপের সাথে করে থাকবে, দুটির যে কোনো একটি সিলেক্ট করে দিতে হবে। আমরা এখানে আর্টবোর্ডটি ব্যবহার করে থাকি। অ্যালাইন টু ক্রপ এরিয়া যদি ব্যবহার করে থাকি সেক্ষেত্রে ক্রপ এরিয়ার সাথে, অর্থাৎ এখানে যে ক্রপ টুলটি রয়েছে সেই ক্রপ টুলটি ব্যবহারের সাথে আমরা বুঝতে পারি, যেমন এখানে যদি এটা ব্যবহার করি ঠিক অ্যালাইনমেন্টটিও ওটার উপর ডিপেন্ড করে হবে। টেক্সট এর সাথে বিভিন্ন অবজেক্টের অ্যালাইনমেন্ট করা যাক। মনে করি এখানে যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটটি ব্যবহার করব এই দুটি অবজেক্টের সাথে অ্যালাইনমেন্ট করার জন্য। প্রথমে এই দুটিকে সিলেক্ট করে অ্যালাইন করব উপরের দিকে। যদি আমরা এটাতে ক্লিক করতাম অর্থাৎ নিচের দিকে অ্যালাইন হতো। ঠিক মধ্যবর্তী স্থান থেকে এখানে যেই অবজেক্টটির মধ্যবর্তী অর্থাৎ বেজ যেই লাইন তার থেকে যে সেন্টার পজিশনটি রয়েছে বাংলাদেশ লেখাটির, সেই সেন্টার পজিশনের সাথে একটি লাইনে চলে আসবে। এখন এই দুটি অবজেক্টকে একইভাবে
অ্যালাইন করলাম। একটি বিষয় মনে রাখতে হবে, আমরা কোনো টেক্সটকে অন্যান্য অবজেক্টের সাথে অ্যালাইন করলে তা এই অ্যালাইনমেন্ট যেই প্যানেলটি রয়েছে সেই প্যানেলটির সাহায্যে করে নিতে হবে। টেক্সটের জন্য যেই প্যারাগ্রাফ এর অ্যালাইনমেন্ট রয়েছে ওটা ভিন্ন কথা, কারণ প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট শুধুমাত্র বাউন্ডারি বক্সের যে টেক্সটগুলো আছে সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। অন্যান্য অবজেক্টের সাথে টেক্সটের অ্যালাইনমেন্ট করার সময় এই অ্যালাইন প্যানেলটি ব্যবহার করতে হবে। সো এখন এই অবজেক্ট দুটিকে অ্যালাইন করলাম এবং এটিকেও অ্যালাইন করলাম। এই দুটিকে আবার অ্যালাইন করব বাম দিকে এবং এই দুটিকে অ্যালাইন করব বাম দিকে অথবা ডান দিকে। বিভিন্ন সময় লেখার ক্ষেত্রে আমাদের এই ধরনের অ্যালাইনমেন্টের প্রয়োজন হতে পারে। এখন আমরা দেখব কিভাবে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে অ্যালাইন করা যেতে পারে। অ্যাঙ্কর পয়েন্টগুলোকে অ্যালাইন করার জন্য এখানে যে অবজেক্টটি দেখতে পাচ্ছি সেই অবজেক্টটির দুটি অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে। এই দুটি অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে দেখব এবং এখানে যে কোনো একটি অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করে দিই। এতে করে হবে কি, শুধুমাত্র আমাদের একটি অ্যাঙ্কর পয়েন্ট থাকবে। এভাবে বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারি, বেসিক শেপগুলোকে এভাবে অ্যালাইন করে। অ্যাঙ্কর পয়েন্ট ভিতরে আরও ব্যবহার করা যাক অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আবারও ব্যবহার করা যাক অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এবং এর মধ্যবর্তী যে অ্যাঙ্কর পয়েন্টটি রয়েছে সেই দুটিকে যদি অ্যালাইন করতে চাই তাহলে দেখুন কি ধরনের দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের শেপ পরিণত করতে সক্ষম হবেন। আশা করি আপনারা এই অ্যালাইনমেন্টের সাহায্যে বিভিন্ন অ্যাঙ্কর পয়েন্ট, বিভিন্ন ধরনের অবজেক্ট এবং টেক্সট অ্যালাইন করতে সক্ষম হবেন।